গতদিন আমরা কিভাবে করতে হয়, বুটস্ট্র্যাপটা প্রজেক্টের সাথে লিংক আপ করতে হয় সেটা আমরা দেখেছিলাম। হ্যাঁ, বুটস্ট্র্যাপটা লিংক আপ করতে হয় কিভাবে? আমাদের প্রথমে এটার কি হতে হয়, আপনার HTML5 এর ডক টাইপ হতে হয়। হ্যাঁ, HTML5 এর ডক টাইপ তো আমরা চিনি, এই যে উপরে আমরা HTML5 এর ডক টাইপ লিখেছি। হ্যাঁ, তারপর কি করতে হয়, তারপর যে মেটা, এই দুইটা মেটা ট্যাগ তো অনেকগুলো আছে, কম্পালসারি এই দুইটা মেটা ট্যাগ দিতে হবে যাতে আপনার ডিভাইস হয় রেসপন্সিভ হয় তার জন্য। তারপর করতে হবে কি, আমাদের বুটস্ট্র্যাপের CSS এর লিংকটা অ্যাড করে দিতে হবে। বুটস্ট্র্যাপের CSS লিংকটা অ্যাড করে দিতে হবে। এরপর আমরা কি করব, এরপর শেষে আমাদের কি করতে হয়, শেষে করতে হয় জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের লিংকগুলো অ্যাড করে দিতে হয়। এটা কোথায় করতে হবে, এটা করতে হবে আমাদের যে বডি ট্যাগ ছিল, বডি ট্যাগের যে ক্লোজিং ট্যাগটা তার জাস্ট উপরে। আর বুটস্ট্র্যাপ আমাদেরকে বলে দিয়েছে, একটা সিরিয়াল দিয়েছে, সেই সিরিয়াল অনুযায়ী বসাতে হবে। এখানে জাভাস্ক্রিপ্টের 3টা ফাইল আমরা ইউজ করি। একটা হচ্ছে jQuery, jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, সেটা ইউজ করতে হবে। তারপরে প্রপারটা ইউজ করতে হবে, তারপর করতে হবে কি বুটস্ট্র্যাপটা। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে আমরা ইয়েস করি। হ্যাঁ, আর আপনাদের জন্য একটা নোটিশ আছে, সেটা হচ্ছে গত দিন তো আপনাদের ইংলিশ ক্লাসটা হয়েছিল, তাই না? আর ইংলিশ ক্লাসটা ঈদের আগে আর হবে না, ঈদের পরে হবে। আপনাদের মনে হয় একটা দিচ্ছে, পরীক্ষা নেবে স্যার, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো। জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি স্যার, একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল। হ্যাঁ, পরীক্ষাটা ঈদের পরে হবে, উনি ঈদের পরে আবার ক্লাস নেবেন। তো আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন ঈদের ছুটির মধ্যে। আমরা বুটস্ট্র্যাপটা দেখতেছিলাম, বুটস্ট্র্যাপের জন্য কিভাবে লিংক আপ করে সেটা দেখেছি, তাই না? গত দিনের আমরা একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে কি নিতে হয়, কন্টেইনার ক্লাস। হ্যাঁ, কন্টেইনার ক্লাসে সেটা হচ্ছে একটা র্যাপারের মতো কাজ করে। আর আর এখানে আমরা দেখেন এই যে এটা অটো যেটা, হ্যাঁ, আর এটা হচ্ছে পুরোটাই আমাদের গ্রিড সিস্টেম। আর আরেকটা দেখেছি এটা হচ্ছে কন্টেইনার, হ্যাঁ, যেটা ফিক্সড বলা হয়। আরেকটা আছে কন্টেইনার ফ্লুইড। হ্যাঁ, কন্টেইনার লিখে এখানে ফ্লুইড দিতে হবে। হ্যাঁ, ফ্লুইড, সেটা দিলে আমাদের কি হবে, ফুল উইড পেয়ে যাবে, যে কোনো ডিভাইসের জন্য 100% উইড পেয়ে যাবে। সেটা হচ্ছে কন্টেইনার ফ্লুইডের জন্য। আর ফিক্সড কন্টেইনারের জন্য শুধু কন্টেইনার ক্লাসটা। আর এখানে পরে আমরা কন্টেইনার ক্লাসের পরে নিব কি, রো ক্লাস। হ্যাঁ, রো এর ভিতরে আমরা নিব, কলামগুলা নিব। এটা দেখেছিলাম। আর সেখানে গিয়ে আপনার যে ফিক্সড রো, ফিক্সড কলাম যেটা, অটো অটো যেটা হবে, অটোর মধ্যে কি করব আমরা, সাইজ দেব না কলামের। হ্যাঁ, আর কোনো ডিভাইসের কথা লিখবো না। আর না লিখতে কি হবে, এখানে আমরা যতগুলা দিব সে করবে কি, আপনার যে 16 আছে, যে 12 যে সাইজ আছে, হ্যাঁ 12 কলাম 12, সে 12 অনুযায়ী ভাগ করে নিয়ে নেবে। যেহেতু আমাদের এখানে আছে 6টা আছে, তাহলে সে 2 2 করে নিয়ে নেবে। একটা থাকলে একটা পুরোটা 12 পেত। তারপর আমরা রেসপন্সিভনেস দেখেছিলাম। হ্যাঁ, কিভাবে রেসপন্সিভ করতে হলে কি করতে হবে, এখানে ক্লাসের কলামের পরে ডিফাইন করে দিতে হবে। হ্যাঁ, আপনার যে ডিভাইসের একটা নাম দিতে হবে, তারপর সাইজ দিতে হবে। যে প্রথমটার মধ্যে আমরা ডিভাইসের নাম দেই নাই, প্রথমটা হচ্ছে এক্সট্রা স্মলের জন্য। এক্সট্রা স্মলের জন্য ডিভাইসের নাম দিতে হয় না, শুধু আমরা কি লিখছি, col-12। হ্যাঁ, তাহলে এটা মানে একদম ছোট যে ইয়ার জন্য, ডিভাইসের জন্য, সে এটা পুরা 12 কলাম পেয়ে যাবে। তারপর আমরা লিখেছি এসএম। এসএম হচ্ছে স্মল ডিভাইসের জন্য। স্মল ডিভাইসের জন্য সে এই ডিপটা কত কলাম নেবে, কত সাইজ নেবে, 3 কলাম নেবে। হ্যাঁ, 3 কলাম নেবে। তারপরে মিডিয়ামের জন্য নেবে 4 কলাম। তারপরে লার্জের জন্য 4 কলাম নেবে। এক্সেলের জন্য 4 কলাম নেবে। 6 কলাম নেবে। হ্যাঁ, এভাবে আমরা হিসাব করে করে। আর আরেকটা জিনিস করবেন, যে ক্যালকুলেশন করলে যাতে আপনার 12 যাতে পূর্ণ হয়। হ্যাঁ, 12 কম বেশি যাতে না হয়। যে দেখেন, এই যে স্মলেরটা এখানে 3 3 6। হ্যাঁ, তারপরে মিডিয়ামেরটা 4 4 4 3 4 12। তারপরে যেটা আছে সেটা আপনার লার্জেরটা 4 6 2। হ্যাঁ, সব আমরা হিসাবে আপনার মধ্যে 12 করে দিয়েছেন কেন? প্রথমটা হচ্ছে একদম স্মল ডিভাইসের জন্য। স্মল ডিভাইসের জন্য 12 দিলে সে কি করবে, পুরা লেনটা নিবে এবং পরের ডিপটা নিচে নেমে যাবে। সে 12
আমরা রিঅর্ডারিং এর ব্যাপারটা দেখি। রিঅর্ডারিংটা দেখার জন্য প্রথমে আমরা একটা ডিপ নিব, তার ক্লাস দিব রো। এখন এটার ভিতরে আমরা তিনটা নেব, হ্যাঁ, তিনটা ডিপ নিব, আরো তিনটা ডিপ নেব, সেগুলার ক্লাস দিব কল। ফার্স্ট কলাম, আর এখানে আমরা আরবিটারি কিছু নেই, টেক্সট নেই প্যারাগ্রাফে। আর এটাই আমরা তিনবার করি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কলাম, এটা হচ্ছে থার্ড কলাম। এখন এটা যদি আমরা আউটপুট দেখি তাহলে কি দেখতে পাবো? যে ফাইলটা আমরা করি, রান করি, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখেন এই যে সে একদম, এটা যে একদম চলে প্রথম যে ফার্স্ট কলামটা শুরু হয়েছে বাম পাশ থেকে, তাই না? তারপর শুরু হয়েছে সেকেন্ড কলাম, তারপর থার্ড কলাম। আচ্ছা, আমাদের এটা কন্টেইনারের সম্ভবত বাইরে চলে গেছে, আমরা কন্টেইনারের ভিতরে এটা করি। এবার দেখেন ওই যে আমাদের এইটা কোডিংটা কন্টেইনারের বাইরে চলে গেছিল। এবার দেখেন এই যে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, তাই না? জি স্যার। আমরা কোডিং এ যাই। এই যে আমাদের এই যে ডিপটা, আমরা এই ডিপটা এই কন্টেইনার ডিপের বাইরে চলে গেছিল, সেজন্য এটা স্ট্রাকচারটা ভেঙে গেছিল। এখন আমরা চাচ্ছি যে থার্ড কলামটাকে প্রথমে নিয়ে যাব। সেটা কি করব? সেখানে আমাদের অর্ডার দিতে হবে, অর্ডার 3। অর্ডার 3 যদি দেই, সেভ করা হয়েছে? হচ্ছে কি রো ক্লাস নিয়েছি, এন্ড রো এর ভিতরে তিনটা ডিপ নিয়েছি, সেগুলাকে ক্লাস দিয়েছি কলাম। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমার নাম দিয়েছিলাম কি ফার্স্ট কলাম, দ্বিতীয়টা সেকেন্ড কলাম, তৃতীয়টা থার্ড কলাম। এখন আমরা চাচ্ছি যে প্রথম কলাম যেটা আছে সেটা চলে যাবে থার্ড পজিশনে, তাহলে আমাদের দিতে হবে ক্লাস দিতে হবে কি অর্ডার 3। তারপর দ্বিতীয় কলামটা প্রথমে চলে যাবে, অর্ডার 1 দিব, এবং তৃতীয় কলামটা যাবে দ্বিতীয়তে, তাহলে অর্ডার ওটা 2 দিব। এবার আমরা আউটপুট দেখি। হ্যাঁ, দেখেন আমাদের এই যে প্রথম কলামটা থার্ড পজিশনে চলে গেছে, তারপর দ্বিতীয় কলামটা ফার্স্ট পজিশনে, এবং তৃতীয় কলামটা সেকেন্ড পজিশনে। হ্যাঁ, এটা আমরা অর্ডারিংটা দেখলাম।
এরপর আমরা আজকে আমাদের মোটামুটি গ্রিড সিস্টেমটা মোটামুটি দেখেছি আমরা, শেষ হয়েছে। এখন আমরা টাইপোগ্রাফি দেখব। নতুন একটা ফাইল নেব, ফাইল নিয়ে আজকের দিনের জন্য একটা ফোল্ডার নেই। এখানে আমরা কি করব, টাইপোগ্রাফিটা দেখব, বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি আর আমরা আজকে আবার ইয়াটা দেখব, কিভাবে থেকে লিংক আপ করতে হয় শুধু সিডিএনএ দিয়ে। আমরা বুটস্ট্র্যাপে যাব, বুটস্ট্র্যাপের সাইটে ধরেন ওই যে গেলে ওই যে হোম পেজে, সেখান থেকে আমরা গেট স্টার্টে যাব। গেট স্টার্টে গিয়ে এখানে আমরা দেখেন গেট স্টার্টের পেজে একটা আছে সেকশন আছে নাম স্টার্টার টেমপ্লেট। হ্যাঁ, স্টার্টার টেমপ্লেটের যে কোডটা পুরোটা আমরা কপি করে নিব। পুরোটা কপি করে আমাদের HTML ফাইলে আমরা পেস্ট করে দেব। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এখানে কি আছে। এখানে প্রথমে আছে ডক টাইপ 5 এর ডক টাইপ আছে, তারপর এখানে এসে আছে মেটা ট্যাগ আছে, দুইটা রিকোয়ার্ড, দুইটা লাগবে। তারপর কি করেছে এখানে প্রথমে হেডের ভিতরে সিএসএস ফাইলটা লিংক আপ করে দিয়েছে। সিএসএস ফাইলটা তারা কোথায়, তাদের সার্ভারে আছে, সেই সার্ভারের লিংকটা আমরা বসিয়ে দিয়েছি। দেখেন এখানে একটা সার্ভারের সার্ভারে ফাইলটা আছে, এই সার্ভারে লিংক আপটা বসিয়ে দিয়েছি। তারপর কি করতে হবে, জেএস ফাইলগুলো আপনার অ্যাপ্লাই করতে হবে, অ্যাড করতে হবে একদম শেষে বডির ট্যাগের উপরে। হ্যাঁ, ক্লোজিং এর উপরে। এখানে দেখেন এখানে আমরা সিডিএনএ, হ্যাঁ, যেটা সার্ভার থেকে লিংক আপ করে দিয়েছি। তারপর শেষে করা হয়েছে কি বুটস্ট্র্যাপের min.js টা। হ্যাঁ, এটা করলে কি করতে হবে, আপনাদের কোনো প্রজেক্ট যদি রান করতে চান তাহলে আপনাদেরকে নেট থাকতে হবে। নেট থাকলে আপনার বুটস্ট্র্যাপটা পাবে, কারণ ফাইলগুলো তো সব সার্ভারে আছে। আপনি যদি লোকাল হোস্টে নেট নাই আপনার লোকাল কম্পিউটারে, তাহলে কিন্তু বুটস্ট্র্যাপটা এখানে রান হবে না। আর সেজন্য কি করতে হবে, আমরা গতদিন দেখিয়েছিলাম কিভাবে বুটস্ট্র্যাপটা ওদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ওই ফাইলটা প্রজেক্টের ফাইলে রেখে তারপরে অ্যাড করতে হয়। সেটা করলে আপনার লোকাল ফাইলেও ইন্টারনেট না থাকলেও বুটস্ট্র্যাপটা রান করবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি করবো আজকে টাইপোগ্রাফি দেখবো। স্যার এই লিংকটা তো চ্যাটে আসে না স্যার। আমি গেছেই তো লিংক আমার এখানে আসে নাই কোন লিংক? স্যার, এই যে বুটস্ট্র্যাপ ডাউনলোড লিংক ডাউনলোডে। আচ্ছা, ডাউনলোডের লিংক, বুটস্ট্র্যাপের লিংকটা দিয়ে দেই। বুটস্ট্র্যাপের প্রথম যে, হ্যাঁ, এই হচ্ছে বুটস্ট্র্যাপের লিংক। হ্যাঁ, গতদিন আমরা দেখিয়েছিলাম কিভাবে ডাউনলোড করতে হয়। তারপরে হচ্ছে আপনার যে ডকুমেন্টেশনের যেখান থেকে আপনারা লিংকটা করতে হয়, সেটা হচ্ছে এখানে পরেরটা। হ্যাঁ, এখানে পরে যে লিংকটা দিয়েছি সেই লিংকে আপনার যে স্টার্টার টেমপ্লেট থেকে আপনি এই কোডটা করে নিতে পারবেন, কপি করে নিতে পারবেন। আমরা টাইপোগ্রাফি দেখব। টাইপোগ্রাফির মধ্যে প্রথমে আসি যে বুটস্ট্র্যাপ কি করে, বাই ডিফল্ট ফন্টের সাইজ কত নেয়, কি ফন্ট নেয়। হ্যাঁ, এগুলা আমাদেরকে জানতে হবে। আমরা যখন সিএসএস পড়েছি, আমরা সিএসএস এর ইউনিট দেখেছি না? ইউনিট কি কি ছিল? পিক্সেল ছিল, তাই না? পিক্সেল ছিল, তারপরে এমফাসাইজ ছিল। হ্যাঁ, এমফাসাইজ ছিল, পিক্সেল ছিল, এমফাসাইজ ছিল, তারপর কি ছিল, পার্সেন্টেজ ছিল, তাই না? পার্সেন্টেজ ছিল, তারপরে পিটি ছিল। হ্যাঁ, এগুলা ছিল। এখন এই যে ইয়ার মধ্যে বুটস্ট্র্যাপ এসে আরেকটা আছে, সেটা হচ্ছে আরইএম, আরেকটা ইউনিট আরইএম। আরইএম মানে হচ্ছে রুট
রুট ইএম, হ্যাঁ এমফাসাইজ। আর বুটস্ট্র্যাপ করে কি, বুটস্ট্র্যাপ করে আপনার 1 REM সমান নেয়, সমান হচ্ছে সে ধরে 16 পিক্সেল, হ্যাঁ 16 পিক্সেল, আপনার নরমাল সাইজ যেটা 16 পিক্সেলকে সমান 1 REM নেয়। আর ওদের বুটস্ট্র্যাপ করে ক্যারেক্টার লাইন হাইট, লাইন হাইট নেয় বাই ডিফল্ট, লাইন হাইট বাই ডিফল্ট নেয় 1.5, লাইনগুলোর হাইট হবে এই। আর আপনার করে বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট সানস সেরিফ হেলভেসিকা এরিয়েল, হ্যাঁ এরিয়েল সানস সেরিফ হেলভেসিকা সেই ফন্ট ফ্যামিলি ইউজ করে। হ্যাঁ, এখন আমরা দেখবো যে ইসের জন্য আমাদের হেডলাইন ট্যাগ কয়টা আছে, H1 থেকে হ্যাঁ H6 পর্যন্ত। হ্যাঁ, এখন বুটস্ট্র্যাপে আমরা যদি H1 থেকে H6 এ এটা কিভাবে নেব, সবচেয়ে বেশি হচ্ছে H1 টা, হ্যাঁ সবচেয়ে বড়, আর H6 টা হচ্ছে সবার ছোট। সে করে কি, সে আপনার ইয়ার জন্য, হ্যাঁ আমরা এটা দেখানোর জন্য একটা কন্টেইনার নিয়ে নেই আমাদের, আচ্ছা একটা কন্টেইনার নেই, কন্টেইনার নিতে হলে কি, কন্টেইনার ক্লাস নিয়ে নেই, ডিভ ক্লাস কন্টেইনার। এই কন্টেইনার ক্লাসে আমরা যদি বুটস্ট্র্যাপের ইয়াগুলো দেখি, হ্যাঁ ট্যাগগুলো ইয়াগুলা দেখি, হেডলাইন ট্যাগগুলা আমাদের নরমাল যে সাইজ পাবে, বুটস্ট্র্যাপে কিন্তু ওর নিজের মতো একটা সাইজ দিয়ে দেয়। হ্যাঁ দেখেন বুটস্ট্র্যাপের এটা হচ্ছে এরকম, সে আপনার H6 টাকে নেয় 1 REM মানে কত, 16 পিক্সেল নেয়। তারপরে H5 টাকে নেয় 1.25 REM 20 পিক্সেল, হ্যাঁ নরমাল যে সাইজ 20 পিক্সেল সেই অনুযায়ী হবে। H4 টাকে নেবে 1.5 মানে 24 পিক্সেল, H3 টাকে নেবে 1.75 REM 28 পিক্সেল, তারপরে H2 টাকে নেবে 2 REM, হ্যাঁ 32 পিক্সেল, আর S1 টাকে নেবে সে আপনার 40 পিক্সেলে 2.5 REM। স্যার এটা একবারে আসবে কিভাবে? মানে এই সাইজ নেয়। আপনি যদি ইয়াতে বুটস্ট্র্যাপে ইয়া করে কোনো পেজে বুটস্ট্র্যাপ অ্যাড করে, হ্যাঁ তারপরে যদি H1 লেখেন তাহলে ফন্টের সাইজটা আপনি 40 পাবেন, হ্যাঁ 40 হয়ে যাবে। হ্যাঁ ফন্টের সাইজ ওখানে আপনি যেই টেক্সটগুলো লিখবেন সেই টেক্সটগুলো ফন্টের সাইজ 40 হবে। হ্যাঁ আর আপনার যদি H6 লেখেন তাহলে সে ফন্টের সাইজ নেবে, ধরে নেবে 16। জানি না। আমরা আউটপুট দেখি, এই যে দেখেন এই ফন্টের যে H1 এর এই ফন্টের সাইজ কিন্তু সে, আমরা যে বুটস্ট্র্যাপটা আমাদের ইয়াতে পেজে অ্যাড করা আছে না, লিংক আপ করা আছে, তো এখন আমরা যদি H1 ট্যাগ দেই, H1 ট্যাগের মধ্যে যে টেক্সটগুলো লিখবো, যে লেখাগুলো লিখবো তার সাইজ হয়ে যাবে কি, বাই ডিফল্ট হয়ে যাবে 40 পিক্সেলের সাইজ হয়ে যাবে, হ্যাঁ 40 পিক্সেল। আর H6 এর সাইজ থাকবে কত, 16 পিক্সেল। হ্যাঁ H1 ট্যাগ নিলাম, H1 ট্যাগে আমরা যাই কিন্তু লিখি না কেন, আমাদের এই পেজে তো এইটা বুটস্ট্র্যাপটা অ্যাড করা আছে। হ্যাঁ হ্যাঁ এই টেক্সটটা কত পাবে, সাইজ হয়ে যাবে এর আপনার 40 পিক্সেল, 40 পিক্সেল সাইজ পাবে। দেখেন এটা সাইজ 40 পিক্সেল হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে আমাদের H1। তারপরে আমরা এই যে H2 লিখলে তার সাইজ পাবে 32 পিক্সেল, আর H6 লিখলে এইভাবে 16 পিক্সেল। এটা গেল আমাদের ইয়ার জন্য,
আমরা এই যে দেখলাম বুটস্ট্র্যাপে বাই ডিফল্ট আপনার ইয়া নেয় আরএম কত নেয়, হ্যাঁ আরইএম এর পিক্সেল নেয় আপনার কত পিক্সেল নেয়, 16 পিক্সেল নেয়। হ্যাঁ ফন্ট বাই ডিফল্ট 16 পিক্সেল নেয়। আর H1 এর জন্য নেয় 40 পিক্সেল, আর H6 এর জন্য 16 পিক্সেল। তারপর আমরা দেখব আরো কিছু আছে, ক্লাস আছে বুটস্ট্র্যাপের, যেমন ডিসপ্লের জন্য বুটস্ট্র্যাপের 4টা ক্লাস আছে ক্লাস আছে। কি করে ডিসপ্লে ক্লাসটা ইউজ করলে করবে কি, ওর সাইজটা ফন্টের সাইজটা বড় করে দিবে, কিন্তু আপনার ওয়েটটা যে মোটা, যে আকৃতি মোটা, ওইটা একটু চিকন হয়ে হবে, এত মোটা হবে না, একটু চিকন থাকবে। সে আমরা প্রথম যে H1 টা নিলাম, H1 এ আমরা ডিসপ্লে এটা নিলাম না। পরবর্তীতে আমরা আরো কয়েকটা ইয়া নেই, H1 নেই, এগুলাতে আমরা ডিসপ্লে ক্লাস নেব। ক্লাস ডিসপ্লে 1, প্রথমটা নেই 1, তারপরেরটা 2, তারপরেরটা নেই 3, এরপর 4। এবার আমরা আউটপুট দেখব। হ্যাঁ দেখেন, আমাদের কিন্তু এই যে প্রথম যেটা লিখেছিলাম যে লোরেম, হ্যাঁ ইপসাম, এটা কিন্তু আমাদের কি H1 ছিল, তাই না? জি স্যার, আর ডিসপ্লে ছিল এখন না যে ওটা। এখন যেগুলা লিখেছি এগুলা কিন্তু H1, কিন্তু এগুলোর মধ্যে পার্থক্য কি আপনারা বুঝতে পারতেছেন? হুম, পার্থক্য আছে। হ্যাঁ পার্থক্য কেন আছে? পার্থক্য এই কারণে আমরা আমরা কি করেছি, পরবর্তীগুলোতে ডিসপ্লে ইয়া ক্লাস ইউজ করেছি। হ্যাঁ এর মধ্যে তাহলে দেখেন আমাদের ইয়া অনুযায়ী কি, নিয়ম অনুযায়ী কি, বাই ডিফল্ট নিয়ম অনুযায়ী কি হবে আপনার, H1 এর জন্য কত পাবে, H1 এর জন্য 40 পিক্সেল পাবে। হ্যাঁ এখানে H1 এর জন্য 40 পিক্সেল পেয়েছে, কিন্তু আমরা এখানে কি করেছি, এগুলো আমাদের H1 ট্যাগ, কিন্তু আমরা কি করেছি, প্রথমটার মধ্যে ডিসপ্লে 1 ইউজ করেছি। ডিসপ্লে 1 ইউজ করলে কি হচ্ছে, আমাদের দেখেন ফন্টের সাইজটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ সবগুলা কিন্তু H1, ফন্টের সাইজটা বড় হয়ে গেছে, আর ফন্টের ওয়েটটা একটু একটু কমে গেছে। দেখেন এটা কিন্তু যেটা ডিসপ্লে ক্লাসটা দেয়নি সেটা কিন্তু মোটা, তাই না? জি আর স্যার। আর যেটা এটা হ্যাঁ ডিসপ্লে ক্লাস দেওয়া হয়েছে সেগুলার একটু চিকুন। হ্যাঁ তাহলে ডিসপ্লে ক্লাসের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কোনটা, ডিসপ্লে 1টা। তারপরে ক্রমান্বয়ে ছোট হবে। ডিসপ্লে ক্লাস আছে 4টা, ডিসপ্লে 1, 2, 3, 4। হ্যাঁ ডিসপ্লের পর আমরা দেখব প্যারাগ্রাফ নিয়ে, প্যারাগ্রাফের উপর কিছু কিভাবে স্টাইল করতে হয় ইয়া দিয়ে, হ্যাঁ বুটস্ট্র্যাপ দিয়ে। বুটস্ট্র্যাপে আমরা যদি দুইটা প্যারাগ্রাফ নেই, হ্যাঁ দুইটা প্যারাগ্রাফের নিলে আমাদের কিছু প্যারাগ্রাফ আছে না, যে কোনো কোনো ওয়েবসাইটে দেখবেন কিছু প্যারাগ্রাফ, প্রথমে যে একটা প্যারাগ্রাফ থাকে সেটা হচ্ছে, সেটাকে বলা হয় লিড। হ্যাঁ সেটার ইগুলা ফন্টগুলো একটু বড় হয়। এখন লিডটা করা কিভাবে, লিডটা করার জন্য আমাদের একটা আছে, ক্লাস আছে লিড ক্লাস। হ্যাঁ আমরা লিড ক্লাসটা ইউজ করব। আমরা দুইটা প্যারাগ্রাফ নেই, কিছু ডামি টেক্সট নিয়ে নেই। ডামি টেক্সট নিয়ে আমরা প্রথম ক্লাসে, প্রথম প্যারাগ্রাফে একটা ক্লাস নিয়ে নিই, সেটা হচ্ছে হ্যাঁ লিড ক্লাস। হ্যাঁ লিড ক্লাস নিলে এখন আমরা আউটপুট কি দেখতে পারবো, আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন প্রথম ক্লাস এটা প্যারাগ্রাফটা একটু মোটা হয়ে গেছে, তাই না? আর লেখার কালারটা একটু হালকা। হ্যাঁ
কালারটা একটু কমে গেছে, একটু লাইট হয়েছে সে এটা হচ্ছে কি আমাদের লিড, হ্যাঁ লিডের প্যারাগ্রাফ। আর যে পরের যে প্যারাগ্রাফটা দেখতেছেন এটা হচ্ছে নরমাল প্যারাগ্রাফ। হ্যাঁ, অনেক সময় ওয়েবসাইটে প্রথমে একটা প্যারাগ্রাফ থাকে সেটা একটু এটা আপনার একটু অন্যরকম, মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য একটু ফন্টটা একটু বড় করে দেয় অন্যান্য প্যারাগ্রাফের তুলনায়, এবং এটা কালারটা একটু হালকা থাকে। সেক্ষেত্রে আমাদেরকে লিড ক্লাসটা ইউজ করতে হবে। লিড ক্লাসের ইফেক্টটা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। লিড ক্লাসের পরে আমরা দেখব ওই যে ইসে টেক্সট কিভাবে আপনার ইয়া করতে হয়, আপনার অ্যালাইনমেন্ট করতে হয় সেটা আমরা দেখব। টেক্সট অ্যালাইন, আমরা কিছু প্যারাগ্রাফ নেব। আমরা 4টা প্যারাগ্রাফ নিয়েছি। এখন এই প্যারাগ্রাফের টেক্সট গুলাকে আমরা বিভিন্ন অ্যালাইনমেন্ট দেব। অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য আমাদের আছে ক্লাস আছে কি টেক্সট অ্যালাইন। বুটস্ট্র্যাপে টেক্সট আমরা যদি লেফট দেই, হ্যাঁ লেফটে যাবে। তারপর কি আছে ক্লাস টেক্সট রাইট, রাইট আছে। তারপর কি আছে সেন্টার আছে, টেক্সট সেন্টার। আর আছে কি জাস্টিফাই। ক্লাসে টেক্সট জাস্টিফাই। দেখেন আমাদের প্রথমটা কি নিয়েছি, আমরা প্রথমটা দিয়েছি টেক্সট অ্যালাইন লেফট, হ্যাঁ টেক্সট কি দিয়েছি লেফট দিয়েছি। পরেরটা দিয়েছি কি টেক্সট রাইট, হ্যাঁ। আর এরপরটা কি দিয়েছি আমরা সেন্টার, সে সেন্টার পেয়েছে। এরপরটা জাস্টিফাই, হ্যাঁ। জি স্যার। এই ক্লাসগুলো আমরা ইয়াতে ইউজ করতে পারবো। আর বুটস্ট্র্যাপের আপনাদের জন্য আমি একটা সাইটে ইয়া করেছি, সেটা হচ্ছে সেখানে আপনার সবগুলা ক্লাস পাবেন একটা শর্টকাট চিট শিটের মতো। দেখেন এটা, হ্যাঁ সাইট দেখতে পাচ্ছেন, hackertheme.com/bootstrap চিট শিট। হ্যাঁ, এখানে দেখেন এখানে যে যতগুলা আছে যে অ্যালার্টের জন্য কয়টা ক্লাস আছে, এই ক্লাসগুলো আপনারা মনে রাখবেন। ক্লাসগুলা নিয়ে তো আমরা কাজ করব তাই না বুটস্ট্র্যাপে। তারপরে যে ফর্মের জন্য কয়টা ক্লাস আছে, ন্যাপবারের জন্য, ডিসপ্লের জন্য, ফ্লেক্স এর জন্য, তারপরে পেজিনেশন, বেস, পপ আপ, ব্রেড ক্যাম্প, বাটন, হ্যাঁ গ্রিড। গ্রিডের গুলো আমরা কতদিন দেখেছিলাম তাই না, কন্টেইনার, স্যার, ফ্লুইড, হ্যাঁ। রো, কলাম, হ্যাঁ তারপরে কল এসএম, এমডি, এগুলো আমরা দেখেছিলাম। তারপর হ্যাঁ যে অফসেট দেখেছিলাম, নেস্টেড কলাম কিভাবে করতে হয় সেটাও দেখেছিলাম। তারপরে যে টেবিলের, হ্যাঁ আজকে আমরা সময় পেলে টেবিলটা দেখবো। তারপর কার্ডের আমরা গত 2টা ক্লাস দেখেছিলাম, কার্ড আর কার্ড বডি। এরপর আমরা বাকি ক্লাসগুলো দেখবো পরবর্তী ক্লাসে। আর যে দেখেন যে টাইপোগ্রাফি আছে, হ্যাঁ বর্ডার আছে। তারপরে এখানে কি যে টেক্সটের জন্য কি কি আছে, হ্যাঁ টেক্সট এই যে আমরা যে করেছি না টেক্সট জাস্টিফাই, তারপর টেক্সট লেফট রাইট সেন্টার, হ্যাঁ এগুলো আছে।
তারপর একটা আছে টেক্সট মিউটেড। টেক্সট মিউটেড কি হবে? টেক্সট মিউটেড দিলে আমাদের এইটা টেক্সটটা একদম হালকা হয়ে যাবে, হ্যাঁ, ঝাপসা ঝাপসা হয়ে যাবে। আপনারা এই সাইটটা সবাই করবেন, ফলো করবেন। এই সাইটের ক্লাসগুলো মনে রাখার চেষ্টা করবেন। আপনাদেরকে আমি এটা চ্যাটে দিয়ে দেই সাইটের লিংকটা। আচ্ছা, আমরা টাইপোগ্রাফি দেখতেছি। টাইপোগ্রাফির মধ্যে আমরা কি কি দেখলাম? হেডলাইন দেখলাম, ডিসপ্লে দেখলাম, তারপরে লিড ক্লাস দেখলাম, আর দেখলাম কি আপনার অ্যালাইনমেন্ট দেখলাম। হ্যাঁ, টেক্সট গুলা কিভাবে অ্যালাইন করতে হয়। এখন এই অ্যালাইনমেন্টটা আমরা ইসের মাধ্যমে দেখতে পারবো। অ্যালাইনমেন্ট আমরা বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রেও কিভাবে করতে হয় সেটাও দেখতে পারবো। এর আগে আমরা আরেকটা দেখি, ক্লাস দেখি, সেটা হচ্ছে মিউট। মিউট ক্লাসটা দেখে আমরা যে কোনো একটা নেব, যে কোনো একটা টেক্সট নেব, সেই টেক্সটে আমরা মিউট ক্লাসটা অ্যাড করে দেব। হ্যাঁ, সে আমরা এখানে একটা ক্লাস নেব। এই যে প্রথম যেইটা আছে, হ্যাঁ, এটাকে আমরা মিউট করে দেব। তো এখানে একটা স্পেন নেই। স্পেন নেই, স্পেনের মধ্যে কিছু টেক্সট এখানে দিয়ে দেই। এখন এই স্পেনের ক্লাসটা দেই আমরা মিউট, টেক্সট মিউট। স্যার সিএসএস এর তো প্রায় সব কাজই স্যার বুটস্ট্র্যাপ দিয়ে হয়ে যাচ্ছে স্যার, ক্লাস দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুটস্ট্র্যাপ ইউজ করলে সব করা যাবে। হ্যাঁ, তারপরেও কিছু আপনার একটা সিএসএস ফাইল একটা রাখতে হয়, সেখানে আপনার যে ওয়েবসাইটের প্রয়োজনে হয়তো কিছু কিছু চেঞ্জ করতে হয়। হ্যাঁ, ওটার জন্য। আচ্ছা, আমরা এটা আউটপুটটা দেখি। আমরা কি দিয়েছিলাম এখানে? মাঝে একটা স্পেন নিয়েছি, স্পেন নিয়ে কিছু কয়েকটা টেক্সট নিয়েছি, সেটাকে টেক্সট মিউট করে দিয়েছি, তাই না? হ্যাঁ, দেখেন আমরা যে প্রথম প্যারাগ্রাফে যেটা টেক্সট যেটার অ্যালাইন লেফট করা, দেখেন এই যে এই টেক্সট গুলাকে আমরা মিউট করে দিয়েছি, তাই এটার কালারটা কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, টেক্সট মিউট করে দিলে আপনার কালারটা হালকা হয়ে যায়। স্যার ওই যে টেক্সট মিউট যদি না করে তাহলে তো কোনো প্রবলেম নাই না? তাহলে না না, টেক্সট মিউট না করলে কোনো সমস্যা নাই। অনেক সময় হয় না আপনার যে দরকার লাগবে যে আপনার একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মধ্যে হয়তো কিছু ওয়ার্ড আপনি মিউট করা আপনার অন্যরকম, মানে হালকা করা দরকার, হ্যাঁ, ঝাপসা করে, সেক্ষেত্রে আপনি সেটাকে টেক্সট মিউট করে দিবেন। এটা আপনার ডিজাইনের প্রয়োজনে, আপনার ডিজাইনের প্রয়োজনে যখন যেই ক্লাস ইউজ করা দরকার সেটা করবেন। হ্যাঁ, আমরা গতদিন দেখেছিলাম কিভাবে গ্রিড গুলা করতে হয়, হ্যাঁ, ডিজাইন করতে হয়। আর আপনারা মনে রাখবেন প্রথমে আমাদের কি করতে হবে? কন্টেইনার নিয়ে নিতে হবে। হ্যাঁ, কন্টেইনার নিয়ে নিতে হবে। আর কন্টেইনারের ভিতর কি আমরা কি করি? রো নিতে হবে, তাই না? রো। হ্যাঁ, তারপর রো এর ভিতরে আমরা কলাম আকৃতিতে করে নিতে পারি। হ্যাঁ, আজকে আমরা যে এইগুলা দেখাচ্ছি টাইপোগ্রাফি গুলা, সেগুলা টাইপোগ্রাফির বিভিন্ন ক্লাসগুলা দেখাচ্ছি। হ্যাঁ, এখন আমরা যে আমরা করলাম যে টেক্সট লেফট করলাম, রাইট করলাম, হ্যাঁ, সেন্টার, জাস্টিফাই করে যায়, এগুলা কিন্তু আমরা বিভিন্ন ডিভাইসের অনুপাতে করতে পারি। হ্যাঁ, এটা করার জন্য কি করতে হবে? আমাদেরকে ডিভাইসের নামটা দিয়ে দিতে হবে। স্যার এই টেক্সট জাস্টিফাইডের অর্থ কি? জাস্টিফাই হবে কি আপনার এই যে ডানে বামে সমান করে রাখবে। যে আমরা এটা দেখি, আউটপুটটা দেখি। প্রথমটা কি আমাদের লেফট অ্যালাইনমেন্ট, দেখেন লেফটে একদম সবগুলা লাইন সমান আছে, তাই না? জি হ্যাঁ, কিন্তু রাইটে এলোমেলো, কোনটা কম আছে, কোনটা বেশি আছে। জি আর জি। রাইট অ্যালাইনমেন্ট দিলে কি হচ্ছে? রাইটে একদম সব সমান থাকবে, লেফটে কম বেশি থাকতে পারে। আর সেন্টার দিলে কি হবে? লেখাটাকে সেন্টারে নিয়ে আসবে। হুম, আর জাস্টিফাই দিলে করবে কি? আপনার লেফটেও সমান থাকবে, দেখেন এই লাইনগুলা, হ্যাঁ হ্যাঁ। রাইটেও লাইনগুলা সমান থাকবে।
এখন এটাকে সে ম্যানেজ করেছে কিভাবে? ম্যানেজ করেছে সে মাঝে মাঝে ওয়ার্ডগুলোর মধ্যে সে গ্যাপ বাড়িয়ে কমিয়ে নিয়েছে। হ্যাঁ, বাড়িয়ে কমিয়ে নিয়ে জাস্টিফাই করে দিয়েছে। তাহলে নাকি এটা আপনার লেফট রাইটে সমান দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমরা প্রথম দেখেছিলাম শুধু টেক্সট লেফট যেটা, হ্যাঁ, অ্যালাইনমেন্টের ব্যাপারগুলো, সেটা কোনো ইয়াতে না দিয়ে, ডিভাইসে না দিয়ে, এখন আমরা যদি কোনো ডিভাইসে দেখতে চাই, হ্যাঁ, সে আমাদের লেফটটা আমরা শুধু স্মল ডিভাইসের ক্ষেত্রে দেখতে পারবো, তারপরে রাইটটা দেখতে পারবো সে মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে, সেন্টারটা আমরা দেখতে পারবো সে লার্জ ডিভাইসের ক্ষেত্রে, আর জাস্টিফাইটা দেখতে পারবো সে এক্সট্রা লার্জ। ডিভাইস গুলাকে দেখার জন্য আমাদের কোন ব্রাউজার ইউজ করতে হবে? ডিভাইস গুলাকে আমাদের করার জন্য আমরা ব্রাউজার, হ্যাঁ, মজিলা ফায়ারফক্সটা ইউজ করব। গতদিন আমরা দেখেছিলাম না, মজিলা ফায়ারফক্স দিয়ে করা যায়, একদম ডিভাইস এর সাইজ নিয়ে আসা যায়। আচ্ছা হ্যাঁ, ডিভাইস সাইজ করার জন্য কি করতে হবে? কন্ট্রোল শিফট এম চাপতে হবে। কন্ট্রোল শিফট এম চাপলে আমরা দেখতে পারবো। সবচেয়ে ছোট ডিভাইস কত সাইজ মনে আছে? 575, এটা এক্সট্রা স্মল। তারপরে আছে কি আমাদের এসএমটা কি হবে? লেফটে আসবে। আমরা এসএম এ স্মল, আচ্ছা আমরা করে নেই, মজিলা ফায়ারফক্সটা শেয়ার করে নেই, স্ক্রিন শেয়ার। হ্যাঁ, মজিলা ফায়ারফক্সটা দেখতে পাচ্ছেন? মজিলা ফায়ারফক্সে গিয়ে আপনারা কন্ট্রোল শিফট এম চাপবেন। চাপলে আপনারা এখানে বিভিন্ন ডিভাইসের ওয়েট গুলো দিতে পারবেন। হ্যাঁ, 575 হচ্ছে কি সে সাইজ এক্সট্রা স্মল। হ্যাঁ, আমরা যদি 576 দেই তাহলে হবে কি স্মল ডিভাইসে। হ্যাঁ, স্মল ডিভাইসে কি হবে? স্মল ডিভাইসে যে প্রথম আমার যেটা সেটা লেফট অ্যালাইন হবে। হ্যাঁ, আর আমরা যদি মিডিয়ামে যাই, মিডিয়ামে গেলে দেখেন এখানে প্রথমটা লেফটে দেখাচ্ছে, আর সবগুলাই কিন্তু লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে। হ্যাঁ, এটা স্মল ডিভাইসের জন্য। কারণ কি, আমরা স্মল ডিভাইসে আমরা কোনটা করে দিয়েছি, শুধু ডিফাইন করে দিয়েছি, শুধু আমরা যে প্রথমটারটা ডিফাইন করে দিয়েছি, দ্বিতীয়টা কিন্তু ডিফাইন করিনি। দ্বিতীয়টা আমরা ডিফাইন করেছি কোথায়? আপনার হ্যাঁ, মিডিয়াম ডিভাইসে। তাহলে আমরা যদি মিডিয়াম ডিভাইসে যাই, তো মিডিয়াম ডিভাইসে গেলে কি দেখতে পারবো? দ্বিতীয় যে আমাদের এটা আছে, দ্বিতীয় প্যারাগ্রাফটা, সেটাকে আমরা দেখতে পারবো রাইট অ্যালাইনমেন্ট। হ্যাঁ, আর স্মলের জন্য সেটা লেফটই থাকবে, বাই ডিফল্ট লেফট থাকে। হ্যাঁ, মিডিয়ামের সাইজ কত? 768 থেকে শুরু হয় মিডিয়াম ডিভাইস। হ্যাঁ, দেখেন যে প্রথম যেই প্যারাগ্রাফটা আছে সেটা কিন্তু কি আছে? লেফটে আছে, তাই না? লেফট অ্যালাইন করা আছে। আর দ্বিতীয় প্যারাগ্রাফটা রাইট অ্যালাইন। হ্যাঁ, কেন হয়েছে? কারণ আমরা মিডিয়াম ডিভাইসের জন্য আমাদের এখানে প্যারাগ্রাফ আছে 4টা, আমরা কিন্তু মিডিয়াম ডিভাইসের জন্য একটা প্যারাগ্রাফে আমরা শুধু স্টাইল করেছি, সেটা হচ্ছে কি দ্বিতীয় প্যারাগ্রাফ। দ্বিতীয় প্যারাগ্রাফ আমরা কি স্টাইল করেছি? মিডিয়ামের জন্য হবে কি টেক্সট রাইট। হ্যাঁ, রাইটে গেছে। আর যে 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এটা কিন্তু কোনো স্টাইল করা হয় নাই। এগুলা স্টাইল করা না হলে কি হবে? এগুলা বাই ডিফল্ট পাবে কি লেফট অ্যালাইনমেন্ট পাবে, তাই না? আর আমরা মিডিয়ামের, হ্যাঁ, আপনারা কিন্তু এটা বুঝতে পারতেছেন পার্থক্যটা? আমরা কি করেছি? মিডিয়াম ডিভাইসের জন্য সেকেন্ড প্যারাগ্রাফে অ্যালাইনমেন্ট রাইট করে দিয়েছি। তাহলে দেখেন আমরা মিডিয়াম ডিভাইসে গেছি, সেকেন্ড প্যারাগ্রাফটা এখন কি অ্যালাইনমেন্ট রাইট পাচ্ছি। হ্যাঁ, আমরা যদি লার্জ ডিভাইসে যাই, লার্জ ডিভাইসে গেলে কিন্তু সেকেন্ড প্যারাগ্রাফটা আমরা পাবো না, রাইট পাবো না, সেটা বাই ডিফল্ট কি হয়ে যাবে? লেফট হয়ে যাবে। এটা কি আমরা, হ্যাঁ হ্যাঁ, এটা মিডিয়াম না, লার্জ হচ্ছে 900। আমাদের লার্জের জন্য আমরা কি দিয়েছি? লার্জের জন্য দিয়েছি সেন্টার। হ্যাঁ, তৃতীয় প্যারাগ্রাফটা সেন্টার হবে। হ্যাঁ,
তৃতীয় প্যারাগ্রাফে দেখেন সেন্টার হয়েছে। হ্যাঁ, আর আমরা যদি আমরা ইয়াতে এক্সেলে যাই, এক্সেলে দেখবো চতুর্থ প্যারাগ্রাফটা জাস্টিফাই হবে। হ্যাঁ, এখন কিন্তু এই চতুর্থ প্যারাগ্রাফটা জাস্টিফাই না। হ্যাঁ, যে লেফট লাইন আছে, আমরা এক্সট্রা ডিভাইসে যাই, এক্সট্রা লার্জ হচ্ছে কত 1200। 1200। দেখেন সে আপনার ইয়ে হয়ে গেছে। জাস্টিফাই হয়েছে। হ্যাঁ, এটা আমরা দেখলাম বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে, আর প্রথমটা দেখেছিলাম ডিভাইস ছাড়া। হ্যাঁ, অ্যালাইনমেন্টটা। এরপর আমরা টেক্সটে ট্রান্সফর্ম করতে পারবো। হ্যাঁ, কিছু টেক্সট নিয়ে টেক্সটটাকে আমরা ক্যাপিটাল, স্মলার এগুলা করতে পারি। এগুলা কিভাবে করতে হবে? ওটার জন্য আমাদের ক্লাস লিখতে হবে। লোয়ার কেস করার জন্য সবগুলা আপনার লেটার, হ্যাঁ, লোয়ার কেসে চলে আসবে। তারপর আমরা আপার কেস করতে পারবো। আপার কেস, তারপর আমরা ইয়া করতে পারবো, ক্যাপিটালাইজ করতে পারবো। ক্যাপিটালাইজ। দেখেন প্রথমটা আছে কি আমাদের লোয়ার কেসে, তারপরে যে আপার কেস হয়ে গেছে। হ্যাঁ, আপার কেসে সবগুলা লেটার কিন্তু আপার কেস হয়ে গেছে। জি। আর পরেরটা কি করেছিলাম? ক্যাপিটাল। ক্যাপিটাল করলে কি হয়? ওয়ার্ডের প্রথম স্যার অক্ষরগুলা, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা প্রত্যেকটা ক্যাপিটাল ওয়ার্ডের হবে। প্রথম হ্যাঁ, অক্ষর বড় হয়। প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। কাকা আজকে আসবে? তারপর আমরা ফন্টের কালার চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, ফন্টের কালার চেঞ্জ করতে হলে আমাদের সিএসএস এ কি লিখি? স্যার ইয়ে শুধু কালার লিখতে হয় স্যার। হ্যাঁ, কালার লিখতে হয়। আর এখানে আমাদেরকে করতে হবে, হ্যাঁ, এখানে আমরা দেখি কিভাবে ফন্টের কালার চেঞ্জ করা যায়। এখানে দেখেন টেক্সট রিলেটেড যতগুলা কাজ আছে আমরা কি প্রিফিক্স দেই, টেক্সট প্রিফিক্স দিয়ে এগুলা ইয়া করতে পারি। হ্যাঁ, টেক্সট প্রিফিক্স দিয়ে কাজ করতে পারি এগুলার। আমরা এগুলাকে কালার করব। আর বাই ডিফল্ট কিছু কালার থাকে, এছাড়াও যদি আর আমাদের অন্য কালার গুলো করে নিতে হয়, সেক্ষেত্রে সিএসএস লিখে কালার করে নিতে হবে। বাই ডিফল্ট যে কালার গুলো থাকে, যেমন টেক্সট প্রাইমারি, প্রাইমারি দিলে কি কালার পাবে কে বলতে পারবেন? নীল নাকি? সাদা। নীল পাবে। তারপর আছে টেক্সট সাকসেস, সাকসেসে কি কালার পাবে? স্যার সবুজ নাকি? হ্যাঁ, সবুজ কালার। তারপর আছে টেক্সট ডেঞ্জার, ডেঞ্জারে লাল। হ্যাঁ, লাল পাবে। তারপর আছে
ইনফো ইনফোর কালার কিভাবে? ইয়ে মনে হয় স্যার এই আপনার যে হালকা নীলের মতো, মানে ইনফো মানে হ্যাঁ হ্যাঁ ইনফরমেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি থেকে ইনফোটা আসছে। হ্যাঁ, ইনফরমেশন আর কি। এখন দেখবেন যে আইটির কালারটা, মানে অনেক জায়গায় দেখবেন বিভিন্ন বড় বড় কোম্পানি, আইটি কোম্পানি আছে, তাদের লোগো কিন্তু হালকা নীলের মতো। হ্যাঁ, এবং এই যে ইনফোর ইটা মানে ইনফরমেশন ইটা হালকা নীলের যে কালারটা, ওটাকেই আপনাকে আইটি কালারের সাথে একটা ইয়া করা হয় আর কি। হ্যাঁ, বলা হয়। ওয়ার্নিং এ কি কালার টেক্সট পাবে? টেক্সটে আচ্ছা, ওয়ার্নিং এ টেক্সট দেওয়া হয় না না? না। হুম। আমরা এটার আউটপুট দেখি এখন। দেখেন, যেটা আমরা দিয়েছি কি প্রাইমারি, সেটা নীল কালার। হ্যাঁ, সাকসেসে গ্রিন কালার, তারপরে হচ্ছে ডেঞ্জারে ডেঞ্জার রেড কালার। হ্যাঁ, ইনফোতে দেখেন নীলের চেয়ে হালকা আর কি একটু অন্যরকম। হ্যাঁ, পুরা নীল না। তারপরে ওয়ার্নিং এ ইয়েলো কালার। হলুদ। হ্যাঁ, আর মিউট দিলে দেখেন টেক্সটটা এটা কালারটা ধূসর। হুম। ধূসর, এটা হচ্ছে মিউট। আমরা যখন এখন তো বুট স্টেপ ইউজ করব, বুট স্টেপের জন্য আমরা স্টাইলিং করার জন্য এই বুট স্টেপের এই ক্লাসগুলাই হ্যাঁ অ্যাপ্লাই করব। এই হচ্ছে আমাদের মোটামুটি টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে টাইপোগ্রাফিতে আমরা তাহলে কি কি পাচ্ছি? হুম, আচ্ছা, টাইপোগ্রাফি সম্পর্কে কিছু বলেন বেলাল হোসেন। মানে স্যার মানে কি কি শিখলাম টাইপোগ্রাফিতে? জি জি। মানে স্যার এখানে আমরা স্যার টেক্সটের মানে স্যার ডেকোরেশন করতে মানে কালার দিতে পারবো, আমরা সাইজ বড় ছোট করতে পারবো। হুম। আর ইয়াতে যে হ্যাঁ হুম, বাই ডিফল্ট ও ইয়া নেই কত, ওর কিন্তু যে একটা ইউনিট আছে 1 আরইএম। হ্যাঁ, 1 আরইএম মানে কত বাই ডিফল্ট কত নেয় ওয়ান বুঝতে? ইয়ার মানে স্যার 16 পিক্সেল স্যার। 16 পিক্সেল। তারপর যত বাড়বে তত ইয়া হবে। আর যে জি নরমাল স্যার। যে H1 আমরা যদি মানে বুট স্টেপ ইউজ না করি, আর বুট স্টেপ ইউজ করলে দুইটা কিন্তু একরকম হবে না। হ্যাঁ, জি স্যার। বুট স্টেপ ইউজ করলে সে H1 এর জন্য কত পিক্সেল পাবে? এইচ ওয়ান এর জন্য স্যার বুট স্টেপে স্যার 40 পিক্সেল পাবে স্যার। 40 পিক্সেল পাবে। H6 এর জন্য 16 পিক্সেল পাবে। 16 পিক্সেল। হুম। তারপর ওর আরেকটা ক্লাস আছে ডিসপ্লে। ডিসপ্লে হ্যাঁ আপনার চারটা আছে। এগুলা কি করে আপনার, এগুলা তখন কি করে আপনার সাইজটা একটু বড় করে দেয় আপনার জন্য। ই আছে H1 আছে, H1 এর সাইজ তো আপনার 40 পিক্সেল। ডিসপ্লে যদি ক্লাসটা দেয় H1 এর মধ্যে, এটার সাইজটা আরো বড় হয়ে যাবে। তবে কি হবে আপনার ইটা ঘনত্ব মোটা যেটা, হ্যাঁ থিকনেসটা কমে যাবে। হুম, ফন্ট ওয়েটটা কমে যাবে। আর কোন একটা প্যারাগ্রাফকে যদি অন্যরকম ভাবে শো করাতে চাই, একটু মোটা আর কালারটা একটু হালকা হবে, সেক্ষেত্রে আমাদের লিডটা ইউজ করতে হবে। জি। হুম। আর আমরা এই যে টেক্সট গুলাকে ইয়া করার জন্য, অ্যালাইনমেন্ট করার জন্য কি করতে পারবে? লেফট টেক্সট, রাইট সেন্টার হ্যাঁ জাস্টিফাই। প্রথমে টেক্সট দিয়ে দিতে হবে। তারপর আমরা এটা ডিভাইস অনুযায়ী ইয়া করতে পারবো, কোন ডিভাইসের জন্য আমাদের কোন প্যারাগ্রাফটা কিভাবে অ্যালাইনমেন্ট হবে। তারপর আমরা এখানে ইয়া করে নিতে পারি, লোয়ার কেস আপার কেসের ইয়াটা, হ্যাঁ ক্যাপিটালাইজ এগুলা করতে পারবো। আর এখানে আমাদের কালারটা, হ্যাঁ আমরা যে এই যে ওদের 6টা কালার আছে ইয়ার,
বুটস্ট্র্যাপের এই 6টা কালার আমরা এই ক্লাস ইউজ করে দিতে পারবো টেক্সটের জন্য। আর অন্য কালার যদি দরকার হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, সিএসএস ফাইলে লিখে সিএসএস এ লিখতে হবে। হ্যাঁ লিখে করে নিতে হবে। এখন আমরা ইয়াটা শিখবো, টেবিল শিখবো। হ্যাঁ আচ্ছা, এগুলা কি আপনারা করতে পেরেছেন? হ্যাঁ আপনারা একটু ইয়া করেন, এক্সপেরিমেন্ট করেন কিছুক্ষণ। আমি এটা দিয়ে দেই, ফাইলটা আচ্ছা দিয়ে দেই আপনাদেরকে। সবাই হাতে কলমে করতে হবে, হাতে কলমে করলে এটা বোঝা যাবে ডিফারেন্সটা কোন ক্লাসের কি। হ্যাঁ কন্টেইনার ক্লাসের পর আমরা ডিভ নিব একটা রো। রো এর ভিতর, এই রো এর ভিতর আমরা ইয়াগুলা করব, টেবিল গুলা করব। আচ্ছা টেবিলের জন্য আমরা একটা টেবিল নিয়ে নেই, টেবিল। আচ্ছা হচ্ছে আমাদের একটা টেবিল নিব, টেবিলের রো থাকবে 3টা, আর কলাম থাকবে প্রতিটা রোয়ে 4টা করে। আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে, তাই না? এখন টেবিলে আমরা কিছু আরবিট্রারি টেক্সট নিয়ে নেই। তাহলে তো স্যার বুট স্টেপে সবই করা যায়, সিএসএস এইচটিএমএল সবই তো বুট স্টেপে করা যাচ্ছে। জি সিএসএস তো লাগছে না তাহলে, এই যে সিএসএস করা যাচ্ছে। তারপরও কিছু কিছু সিএসএস লাগবে। হ্যাঁ ওকে। স্যার এইচটিএমএল এর সব কাজও তো এই জায়গায় করা যাচ্ছে। এইচটিএমএল তো আপনাকে লিখতে হবে, লিখে এইচটিএমএল এর মধ্যে তারপর আপনি সিএসএস গুলো কল করবেন, তাই না? আমরা একটা টেবিল নিলাম, এই টেবিল যদি আমরা আউটপুট দেখি কি দেখবো, এটা কোশ্চেন। আমরা একটা নতুন করে ফাইল নিয়ে নেই, সেখানে করি টেবিলের কাজগুলা। আর স্টার্টারটা যেটা আছে, স্টার্টারটা কপি করে তারপর এখানে বসিয়ে দেই। এখানে আমরা টাইটেলে দেব বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ 4 টেবিল। পানি দাও, একটু পানি দাও। প্রথমে আমরা একটা কি কন্টেইনার ক্লাস নেব। আর আপনারা সবসময় খেয়াল করবেন যে ক্লাসের নাম লিখতে বানান যাতে ভুল না হয়। হ্যাঁ বানান ভুল হলে কিন্তু কাজ করবে না।
কন্টেইনার ক্লাস নিলাম, সেই কন্টেইনার ক্লাসের ভিতরে আমরা টেবিল নেব। কিরকম কথা যায়? আচ্ছা, আমরা এই টেবিলের আউটপুটটা দেখি। দেখেন এই টেবিলের আউটপুট। হ্যাঁ, এই টেবিলে এখানে আমাদের কয়টা আছে? রো আছে তিনটা 3টা। স্যার। হ্যাঁ, আর 3টা করে কলাম আছে। আমরা এখানে টেবিল তো কোনো স্টাইল করা হয় নাই, কোনো বর্ডার দেওয়া হয় নাই, ইয়া করা হয় নাই, সেই জন্য এরকম টেবিলটা চলে আসছে। কারণ আমরা এই টেবিলটাকে যদি স্টাইল করতে চাই বুটস্ট্র্যাপ দিয়ে, তাহলে আমাদেরকে কি করতে হবে? ক্লাস লিখতে হবে, ক্লাস টেবিল। দেখেন আমরা আউটপুটে যাই, ব্রাউজারে। টেবিলের এটা হচ্ছে বাই ডিফল্ট। হ্যাঁ, বোঝা যাচ্ছে? আর টেবিলটা কিন্তু সরে গেছে, তাই না? হ্যাঁ, জি স্যার। আর প্রতিটা রো এর পর একটা করে পড়েছে, বর্ডার পড়েছে। বর্ডারটা কি হালকা ধূসর কালারের, এবং এটা হচ্ছে আর বাই ডিফল্ট বুটস্ট্র্যাপের বাই ডিফল্ট স্টাইলিং। কিন্তু কি করে শেষের কলামে, শেষের রো এর পরে কিন্তু আর হয় নাই, আপনার এই বর্ডারটা পড়ে নাই, তাই না? এটা হচ্ছে বাই ডিফল্ট। এখন টেবিলের মধ্যে বুটস্ট্র্যাপের অনেকগুলা ডিজাইন আছে। হ্যাঁ, আমরা একে একে দেখব। হ্যাঁ, এই টেবিলটাকে যদি আমরা ডার্ক করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে দিতে হবে টেবিল ক্লাস, তারপরে টেবিল ডার্ক ক্লাস দিতে হবে। দেখেন পুরাটা একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে, তাই না? ডার্ক ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। তারপর আমরা টেবিলটাকে স্ট্রাইপ করতে পারবো। স্ট্রাইপড হলে কি হবে? মানে একটা এক একটার এক এক রকম কালার হবে, শেড হবে। হ্যাঁ, স্ট্রাইপের আমরা পরি না, শার্ট কিংবা গেঞ্জি কি থাকে, এক একটা থাকে, স্টেপ থাকে, এক একটা এক এক কালারের। দেখেন প্রথম রোটা কি হয়েছে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পেয়েছে, তাই না? হালকা ধূসর কালারের। পরবর্তীটা ব্যাকগ্রাউন্ড সাদা, পরবর্তীটা আবার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি হালকা ধূসর। এটা কি স্টেপ হচ্ছে। তাহলে কি আমাদের যদি এরকম প্রয়োজন হয় কোনো টেবিলের, আমরা ডাটা করতে হবে, একটা রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্টের কি করতে হবে? আমাদের বিজোড় যে এইগুলো আছে, রো গুলো আছে, হ্যাঁ, বিজোড় গুলাকে, হ্যাঁ, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, জোড় গুলাকে দিতে হবে অন্য আরেকটা কালার। তাহলে আমাদেরকে আমরা স্ট্রাইপ ইউজ করে করতে পারি। তাহলে এই স্ট্রাইপ ইউজ করার ফলে কি আমার বিজোড় গুলাই শুধু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে? এগুলো আমরা পরে আবার ডিফাইন করে দিতে পারি কোনটা আমরা করব। হ্যাঁ, আমরা যাই, দেখেন এখন আরেকটা রো বেশি নিয়েছি। দেখেন, হ্যাঁ, এখন দেখেন এই যে প্রথমটা পড়েছে, দ্বিতীয়টা পড়ে নাই, তৃতীয়টা পড়েছে, চতুর্থটা পড়ে নাই। হ্যাঁ, পঞ্চমটা নিলে আবার পড়বে। জি জি। স্যার এবার আমি যদি জোড়গুলো আছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে যাই আর বেজোড়গুলো এই করতে চাই, মানে ব্যাকগ্রাউন্ড গুলো যেভাবে ছিল সেভাবেই করতে চাই, তাহলে কি হবে? ওটা আমরা সিএসএস দিয়ে করতে হবে। হুম,
বুঝতে পারছি স্যার। এর স্ট্রাইপ দেখলাম। এখন আমাদের হয়েছে কি, স্ট্রাইপ তো হয়েছে, স্ট্রাইপের সাথে আমরা আবার এটাকে আমরা স্ট্রাইপটা কি রকম পড়েছে, হালকা কালার না সাদা, আর এটা কি ধূসর কালার। এখন স্ট্রাইপের মধ্যে আমরা ইয়া করতে চাইছি, ডার্ক দিতে যাচ্ছি, তাহলে আমাদেরকে আরেকটা ক্লাস অ্যাড করে দিতে হবে, টেবিল ডার্ক। দেখেন এখন ডার্কের মধ্যে স্ট্রাইপ পড়েছে। হ্যাঁ, ডার্ক কালারের মধ্যে একটা হালকা নিয়েছে আর একটা গাঢ় নিয়েছে। হুম, আর ইয়া দিয়ে বুটস্ট্র্যাপ দিয়ে অনেক ধরনের স্টাইলিং করা যায় টেবিলের। এখন আমরা একটা টেবিল নেব, সেই টেবিলে শুধু বর্ডারটা নেব। সেটা কিভাবে করতে, একটা টেবিল নিলাম, এই টেবিলটাই নেই। আপনি একটা খানার এই টেবিলটা হবে কি শুধু বর্ডার। এই টেবিল ক্লাসটা প্রথম, আরেকটা জিনিস লক্ষ্য করবেন, প্রথমে টেবিল ক্লাসটা দিয়ে দিতে হবে। টেবিল ক্লাসটা দিলে বুঝবে সেটা টেবিল, তারপরে এর অন্য ক্লাসগুলো দিবেন। হ্যাঁ, টেবিল বর্ডার। দেখেন নিচে আরেকটা যে টেবিল পড়েছে সেই টেবিলটা, হ্যাঁ বর্ডারটা হালকা বর্ডার, তাই না, চারিদিকেই হালকা বর্ডার পড়েছে। হ্যাঁ, এটা আমাদেরকে সিএসএস লিখে করার জন্য কিভাবে করতে হতো, ক্লাসে বর্ডার স্যার দিতে হতো, হ্যাঁ তারপর কলাপসটা আবার ইয়ে করতে হতো, তাই না, বন্ধ স্যার, করে হ্যাঁ দিতে। কোলাপসটা হ্যাঁ আবার কোলাপস করে দিতে হইতো। হ্যাঁ হ্যাঁ, তা নয়তো কি করতো, ডাবল ইয়া পড়তো, বর্ডার পড়তো ডাবল হুম। লাইনের। হ্যাঁ, সিঙ্গেল লাইন করার জন্য ওটার জন্য আবার একটা সিএসএস লিখতে হতো। আর আমরা ইজিলি বুটস্ট্র্যাপে এভাবে ইয়া করতে পারবো, বর্ডার ক্লাস দিতে পারবো। এখন যদি আমরা চাই বর্ডার ছাড়া হবে, হ্যাঁ বর্ডার থাকবে না আমাদের, বর্ডার লেস, তাহলে আমরা বর্ডার লেস ক্লাস দেব। বর্ডার লেস, দেখেন নিচের যে টেবিলটা তৈরি হয়েছে সেটা বর্ডার নাই, হ্যাঁ বর্ডার লেস। এখন যদি আমরা চাই টেবিলটা মাউস দিয়ে হভার করলে এক একটা হভারটা বোঝা যাবে, যে একটা রোতে নিব মাউস, সে এটার ইফেক্ট চেঞ্জ হবে, আরেকটা পরবর্তীতে যখন মাউস আমরা যেই রোতে রাখবো সেই রোটের রোয়ের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হবে। সেটা যদি করতে চাই হোভার নিব, টেবিল হোভার। আমরা টেবিল হোভারটা দিয়েছি কোনটা, নিচের ইয়াতে, হ্যাঁ নিচের টেবিলে। এই টেবিলে দেখেন আমরা এই যে মাউস নিচ্ছি, মাউস নিলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেই রো এর। আমরা যেখানে মাউস নিচ্ছি সেখানেই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যায়। এরকম হয়তো অনেক সময় করতে হতে পারে। হ্যাঁ ওই যে অনেক সময় আমাদেরকে, আমরা যখন কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন করব, তো অনেক সময় আমাদেরকে রিপোর্টের জন্য ইয়া করতে হয়, টেবিল তৈরি করতে হয়। তারপর অনেক সময় যে আমাদের পেজে হয়তো জায়গা কম থাকে, সেখানে টেবিলটা হয়তো ছোট হতে হবে। হ্যাঁ, ওই ছোট টেবিল আমরা কিভাবে করব,
সেটা ছোট টেবিল করার জন্য আপনার একটা ক্লাস আছে এসএম। এসএম ক্লাসটা দিলে আমাদের টেবিলটা ছোট হয়ে যাবে। টেবিল, তারপরে টেবিল হাইফেন এসএম। এসএম দিলে টেবিল কম্প্রেসড হয়, ছোট হয়। অন্যান্য টেবিলের তুলনায় দেখবেন এটার সাইজটা কমে। দেখেন আমাদের এই যে এই টেবিলটা, লাস্টে যে টেবিলটা নিয়েছি আর এটা হচ্ছে এর আগের টেবিলটা, হ্যাঁ, দুইটার কিন্তু সাইজ কিন্তু একই, কিন্তু দেখেন প্রথম শেষেরটা কিন্তু ছোট হয়ে গেছে না একটু। কিভাবে ছোট জি স্যার। হলো? ওই ইগুলার মধ্যে, রোগুলার মধ্যে যে আপনার যে ইয়া ছিল, প্যাডিং ছিল, হ্যাঁ, প্যাডিং গুলা দেখেন কমিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, প্যাডিং গুলা সে, হ্যাঁ, উপরে নিচে টপে বটমে প্যাডিংটা কমিয়ে নিয়ে সে আকৃতিতে ছোট হয়ে গেছে, কম্প্রেসড। এটাকে কম্প্রেসড ইয়া বলা হয়, টেবিলও বলা হয়। এই টেবিল হয়তো অনেক সময় আপনাদের প্রয়োজন পড়বে। কম্প্রেস টেবিল। হ্যাঁ, এখন তো আমরা দেখলাম টেবিলটা কিভাবে স্টাইল করতে হয়। এখন টেবিলের মধ্যে তো আবার ইয়া থাকে, হেডার থাকে না, টি হেড, টি বডি, জি স্যার। আমরা ওগুলাকেও স্টাইল করতে পারবো। এবার দেখুন আমরা টেবিলের কিভাবে হেডারকে স্টাইল করতে হয়। দেখেন আমরা একটা টেবিল নিয়েছি, এই টেবিলের হেডার নিয়েছি, হেডারে টেবিলের ক্লাস দিতে হবে টেবিল ক্লাস, হ্যাঁ। আর টি হেডে আমরা কি দিয়েছি? টি হেড লাইট, হ্যাঁ, এটা একটা লাইট কালারের ইয়ে হবে। আহ, এই হেডটা, হেডের মধ্যে আমাদের কয়টা আছে? 4টা সেল আছে, আর বাকিগুলো হচ্ছে বডি, হ্যাঁ। আমাদের এই যে বডির যেটা, এগুলোর কোনো কালার হবে না, কিন্তু হেডের জন্য একটা কালার পাবো আমরা। হ্যাঁ দেখেন, হ্যাঁ, এইটা কিন্তু আমাদের রিপোর্টিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়। রিপোর্টিং এ কি থাকে, আমরা হেডারটাকে আলাদাভাবে ইয়া করি, তাই না? হেডারের আপনার ইয়া ফন্টটা বড় ইয়া থাকে, মোটা বোল্ড থাকে, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, তারপরে আমরা নিচে ডেটাগুলো টেনে নেই, হ্যাঁ। এটা করার জন্য আমাদের কি করতে হবে? এখানে টি হেডের মধ্যে আমাদের স্টাইল করতে হবে। কোডটা আমরা দেখি। এখানে কি করেছি? টি হেড। আচ্ছা, টি হেডটা কেন দিয়েছি? হ্যালো। স্যার টেবিল হেডার বোঝানোর জন্য স্যার। হ্যাঁ, টেবিল হেডারের মানে বৈশিষ্ট্য কি? এইচটিএমএল এই ট্যাগের বৈশিষ্ট্য কি? মানে টেবিলের এটা ডাটাগুলা, টেক্সটগুলা কি রকম আসবে? স্যার একটু ইয়ে আসবে স্যার, মানে বোল্ড বোল্ড আসবে। হ্যাঁ, বোল্ড বড় আসবে। বড় আসবে আর একটু হ্যাঁ, বোল্ড আসবে। আমরা এখানে ইয়া নিয়েছি কি, আমরা এখানে আমরা এই বুটস্ট্র্যাপের একটা, হ্যাঁ, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করেছি কি, টি হেড। আপনারা সবাই মনে রাখবেন, টেবিলে প্রথম কিন্তু টেবিল ট্যাগটা ইউজ করতে হবে, টেবিল ক্লাসটা ইউজ করতে হবে। আমরা যদি টেবিল ক্লাসটা ইউজ না করি, টেবিল ক্লাসটা ইউজ করলাম না, এখন দেখি আউটপুট কি আসে। তো স্যার টেবিল আসবে না। দেখেন পুরা কোনো স্টাইলই পাইনি, এই যে নিচের, আমাদের নিচের টেবিলটা, হ্যাঁ, সে কিন্তু কোনো স্টাইলই পাইনি, হ্যাঁ। তাহলে কি করতে হবে? আমাদের প্রথমে টেবিল ক্লাসটা দিতে হবে, তারপরে অন্যান্য ক্লাসগুলা, হ্যাঁ, দিব। টেবিল ক্লাস না দিলে কোনো অন্য কোনো ক্লাসই কাজ করবে না। টেবিল রিলেটেড যেসব ক্লাসগুলো আছে সেগুলা কাজ করবে না। তা এখানে আমরা টি হেড ছিল কি, লাইট ছিল, টি হেড ডার্ক করে দিতে পারি। ডার্ক করে দিলে কি হবে? ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে যাবে।
এখন আমরা ইচ্ছা করলে টেবিলের প্রতিটা রো কি করতে পারি, কালার করতে পারি। হ্যাঁ, এক একটা রোর জন্য এক একটা কালার থাকবে। হ্যাঁ, আমরা 6টা কালার দেখেছি না? হ্যাঁ, 6টার জন্য 6টা কালার থাকবে। এছাড়া আমরা কি করতে পারবো, টেবিলে অ্যাক্টিভ ক্লাস এগুলা ইউজ করতে পারবো, অ্যাক্টিভ লাইট। ওগুলো আমরা একটা উদাহরণ দেখি। এখানে দেখেন আমরা একটা টেবিল নিয়েছি। টেবিলের মধ্যে প্রথমে আছে টি হেডটা। টি হেডের মধ্যে হ্যাঁ টি এইচ গুলা নিয়ে নিয়েছি। আর এরপরে টি বডিতে তাহলে কি টি এইচটার কোনো স্টাইল পাবে না, শুধু এইচটিএমএল এর জন্য যে স্টাইল, যে ফন্ট গুলা বোল্ড হয়ে যাবে সেটাই পাবে, আর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার পাবে না। আর টি বডির মধ্যে আমরা অনেকগুলা রো নিয়েছি, সে প্রত্যেকটা রো এর মধ্যে আমরা এক একটা ভিন্ন ভিন্ন ক্লাস দিয়ে দিয়েছি। হ্যাঁ, তাহলে রো গুলো আমাদের বিভিন্ন কালার পাবে। যেমন প্রথমে দিয়েছি টেবিল প্রাইমারি, এটার কালার হয়ে যাবে নীল। তারপর টেবিল সেকেন্ডারি, সাকসেস, ইনফো, টেবিল ওয়ার্নিং, টেবিল ডেঞ্জার, অ্যাক্টিভ, লাইট, ডার্ক। হ্যাঁ, এগুলা নিয়েছি। আউটপুটে দেখি, দেখেন এটা হচ্ছে টেবিল হেডার। হেডারে কিন্তু কোনো সেই স্টাইল পাইনি, মানে বাই ডিফল্ট যেটা পায় শুধু ফন্টটা বোল্ড হয় সেটাই। আর পরবর্তী যে আমাদের ইয়াগুলো আছে, রো গুলো আছে, প্রত্যেকটা রোতে কিন্তু আমরা স্টাইল করে দিয়েছি। হ্যাঁ, প্রথম রোতে কি করেছি, প্রাইমারি, তারপর দেখেন সেকেন্ডারি, সাকসেস, ইনফো, তারপরে ওয়ার্নিং, ডেঞ্জার, ডেঞ্জার, হ্যাঁ অ্যাক্টিভ, হ্যাঁ ডেঞ্জারের পরে কি নিয়েছি আমরা, অ্যাক্টিভ নিয়েছি। অ্যাক্টিভের পরে দিয়েছি কি লাইট। লাইটে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা পেয়েছে। হ্যাঁ, হালকা পেয়েছে। লাইটের পরে কি দিয়েছি, লাইটের পরে দিয়েছি ডার্ক। তারপর দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্ক পেয়েছে। এভাবে একটা বৈচিত্র্যময় একটা টেবিল তৈরি হলো। টেবিলে তাহলে কি আমরা প্রতিটা রো এর জন্য বিভিন্ন দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। স্যার কি বলেন? তাহলে কি টেক্সটের কালার দেওয়ার জন্য কি সিএসএস ইউজ করবো নাকি এদের থেকেও না দেওয়া যাবে? কারণ এখানেও এখানে কালার তো দেওয়া যাবে, টেক্সট কালার দিতে হবে ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, টেক্সট কালার দিয়ে দিবেন। টেক্সট ক্লাস টেক্সট প্রাইমারি ঠিক দিয়ে আছে। দিবেন। হ্যাঁ, এখানে যেমন টেবিল প্রাইমারি আছে না, টেবিল প্রাইমারি, ওখানে টেক্সট প্রাইমারি দিয়ে দিবেন টিডির মধ্যে। বুঝতে দিয়ে পারছি। লাগবে। আচ্ছা, আমরা একটা এরকম যেমন সজীব একটা ভালো কোশ্চেন করেছে যে স্যার আমরা তো ব্যাকগ্রাউন্ড টেবিলের বিভিন্ন রো টিডির তারপরে টিএইচ এগুলার ব্যাকগ্রাউন্ড দেখলাম কিভাবে কালার করতে হয়। এখন টেবিলের ফন্টের কালার যদি চেঞ্জ করতে হয় তাহলে সেটা কিভাবে করব, দেখেন আমাদের এখানে একটা যে টিআর আছে সেটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি লাইট, হ্যাঁ হালকা কালার, সেজন্য আমরা নিয়েছি এটা। এখানে আমরা যে ফন্ট কালার চেঞ্জ করার জন্য যে একটা টিডি নিলাম, টিডির মধ্যে যে টেক্সট আছে সেটার কালারটা চেঞ্জ হবে, সেজন্য ক্লাসটা কি নিয়েছি, টেক্সট প্রাইমারি। হ্যাঁ, টেক্সট প্রাইমারি নিয়েছি। এটা শুধু একটা জন্য, সেলের জন্য, তাই না, কার সার্ভিস, এটার কালারটা শুধু চেঞ্জ হবে। প্রাইমারি নিলে কি হয়ে যাবে, নীল হয়ে যাবে। তো আমরা আউটপুট দেখি, দেখেন এই যে আমাদের কালারটা চেঞ্জ হয়েছে না, কার সার্ভিসের সবগুলা কিন্তু ব্ল্যাক কালার টেক্সটে, আর এটার কালার নীল হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে টেক্সট কালার। জি জি।
আর এই যে টেবিলে যদি যান, সে টেবিলের ব্যাকগ্রাউন্ডটা মানে সেল এর ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ হবে। এরপরে দেখবো আমরা রেসপন্সিভ টেবিল। হ্যাঁ, রেসপন্সিভ টেবিল রেসপন্সিভ টেবিলটা করার জন্য আমরা একটা ডিভ নিব। হ্যাঁ, ডিভের এখানে আমরা একটা ডিভ নিয়েছি, ডিভের ক্লাস দিয়েছি টেবিল রেসপন্সিভ। হ্যাঁ, তারপর টেবিলটা নিয়েছি, টেবিলে ক্লাস টেবিল দিয়েছি। এখন আমাদের এই টেবিলটা রেসপন্সিভ হবে। আমরা যে কোনো ব্রাউজারে এটা আমরা করতে পারবো। হ্যাঁ, যে কোনো ডিভাইসে আমরা এটা ভালোভাবে দেখতে পারবো টেবিলটা। এগুলা করে কে? আচ্ছা, আমরা এই রেসপন্সিভটা দেখার জন্য ইয়াতে চলে যাই, মজিলা ফায়ারফক্সে। আমাদের একদম নিচের যে টেবিলটা সেটা হচ্ছে রেসপন্সিভ টেবিল। কন্ট্রোল শিফট এম চেপে আমরা বিভিন্ন সাইজের জন্য দেখি 680। দেখেন এটা কিন্তু টেবিলটা, এই শেষ টেবিলটা, হ্যাঁ, এটা সে রেসপন্সিভলি শো করতেছে। তারপরে আমরা যদি এখানে 575 নেই, তারপরও সে শো করে করে। তারপর আমরা 992 নেই, এই টেবিলটা আমাদের রেসপন্সিভ হয়েছে। তো আমাদের টেবিলের ইয়াগুলা স্টাইল কিভাবে করতে হয় বুটস্ট্র্যাপ দিয়ে সেটা দেখলাম। তারপর আমরা একটা বিরতি নিব, বিরতির পর বাকি ইয়াগুলা দেখবো, লিস্ট দেখবো। এটার মধ্যে আপনাদেরকে এটা ফাইলটা দিয়ে দেই। আরে আরে বাসা কোন দিকে মানে কি আমরা একটা নতুন ফাইল নিয়ে নেই। এটার নাম দেই লিস্ট। এখানে আমরা এটা ডাউন বুটস্ট্র্যাপের যে স্টার্টারটা আছে স্টার্টারটা কপি করে পেস্ট করে দেই। আর আমরা লিস্টের কিছু কোড দেখব। প্রথমে আমরা ইয়াটা করে নেই, ডিভ কন্টেইনার, ডিভ ক্লাস কন্টেইনার, কন্টেইনার
এখানে আমরা এটা দেখবো, বুটস্ট্র্যাপে লিস্টটা দেখবো। হ্যাঁ, লিস্টটা কি থাকে, যদি আমরা ওই ক্লাস দিয়ে লিস্ট আনস্টাইল, সেটা কোনো স্টাইল করবে না। হ্যাঁ, আমরা লিস্টটাকে ইনলাইন করে নিতে পারবো। ইনলাইন করি কি কারণে, আমরা যখন এই যে মেনু লিস্টটা, তো আমরা মেনুটা ইউজ করবো ন্যাপ বারে, সেক্ষেত্রে লিস্টটা ইউজ করব, সেক্ষেত্রে আমাদেরকে ইনলাইন স্টাইল দিতে হবে। এখন আমরা দেখি আনস্টাইল দিলে কিরকম আসে। দেখেন, লিস্টে যদি আমরা আনস্টাইল করে দেই তাহলে এরকম আসবে। হ্যাঁ, আনস্টাইল করে বাই ডিফল্ট লিস্টে কি থাকে, বাই ডিফল্ট লিস্টের মধ্যে থাকে না, আনঅর্ডার লিস্টে আপনার বুলেট গুলা থাকে, তাই না, ডট ডট জি স্যার, হ্যাঁ। থাকে। হ্যাঁ, আমরা আনইনস্টল করে দিলে সেটার আপনার থাকবে না। আমরা যদি ক্লাসটা বন্ধ করে দেই, দেখেন এভাবে থাকে। হ্যাঁ, স্টাইল করা বাই ডিফল্ট হচ্ছে আনঅর্ডার লিস্টের এই স্টাইলটা থাকে। এখন আমরা চাচ্ছি এই স্টাইলটা থাকবে না, আনইনস্টল করে দেব। সেক্ষেত্রে আমাদের বুটস্ট্র্যাপের লিস্ট আনইনস্টল ক্লাসটা সিলেক্ট করে দেব। হ্যাঁ, আর এখানে দেখেন জায়গাটাও চলে কমে গেছে, তাই না, বাম পাশে সরে আসছে। হ্যাঁ, এটা টেক্সট গুলা। এখন আমাদের যেটা দরকার হয় বেশি, আপনাদের যে মেনু তৈরি করার জন্য, সেটা আমরা দেখব। মেনু তৈরি করার জন্য আমাদেরকে ইনলাইন, ইনলাইন স্টাইলটা প্রয়োজন হয়। ইনলাইন স্টাইলটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট নেই। আনঅর্ডার্ড লিস্টে আমরা লিস্ট নিব চারটা লিস্ট নিব। এই লিস্ট গুলা কি হবে, লিস্ট গুলা আমাদের হোম, তারপর অ্যাবাউট আস, যে ওয়েব পেজে যে মেনুগুলা থাকে সেগুলা রিপ্রেজেন্ট করবে। অ্যাবাউট আস, তারপর এখানে সার্ভিসেস, তারপর হচ্ছে কন্টাক্ট আস। এই বেসিক্যালি এই মেনুগুলা থাকে কোন ওয়েব পেজে। কন্টাক্ট আস। হ্যাঁ, এখন এটাকে যদি আমরা করি, দেখি আউটপুটে কি আসবে। আউটপুটে মানে মেনুর মতো বোঝা যাবে না। হ্যাঁ, লিস্ট আকারে আসবে স্যার। লিস্ট আকারে আসবে, হ্যাঁ হ্যাঁ। লিস্ট আকারে আসতেছে। কারণ আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি মেনু যেভাবে থাকে, যে টপ মেনু যেভাবে থাকে একটার পাশে আরেকটা থাকবে, সেইভাবে করার জন্য আমরা লিস্ট ইনলাইন বক্স, হ্যাঁ ইনলাইন ব্লক করে দিও না। হ্যাঁ, ক্লাস লিস্ট ইনলাইন, ইনলাইনটা ইউজ করব। এটা আপনার ইনলাইন চলে আসছে। তারপর আমরা লিস্টে করতে পারি গ্রুপ। ইউএল এ ক্লাস দিতে হবে লিস্ট গ্রুপ, আর এলআই গুলাতে ক্লাস দিতে হবে লিস্ট গ্রুপ আইটেম। হ্যাঁ, আর আমরা যে ইনলাইনে যেটা করেছি, ইনলাইনের জন্য কি ইউএল এ দিতে হবে, ক্লাস দিতে হবে লিস্ট ইনলাইন, আর এলআই গুলাতে ক্লাস দিতে হবে লিস্ট ইনলাইন আইটেম। হ্যাঁ, আমাদের লিস্ট আইটেম গুলাতে ক্লাস দিতে হবে লিস্ট গ্রুপ আইটেম, লিস্ট গ্রুপ আইটেম। ক্লাস লিস্ট গ্রুপ আইটেম।
হ্যাঁ, এবার দেখেন এই চারটা মিলে একটা গ্রুপের মধ্যে তৈরি হয়েছে। দেখেন হালকা বর্ডার পড়েছে, হ্যাঁ, হালকা আপনার বর্ডার পড়েছে। আর এটা দেখেন 12 কলাম। হ্যাঁ, আমরা কিন্তু ওই যে পুরা রো এর মধ্যে নিয়েছি, তো পুরা রোতে ইয়া থাকে কি, ক্লাস রোতে 12টা কলাম থাকে না? হ্যাঁ, 12 কলাম পুরোটাই পেয়েছে। হ্যাঁ, আমরা যদি এটাকে ইয়া করতে চাই, কমাতে চাই, তাহলে কিভাবে কমাবো? আমাদের এটা তো আছে কি রো এর মধ্যে, রো এর ভিতরে আমরা যদি আরো ডিপ নেই, ডিপের ভিতরে আমরা দিয়ে দিই এটা। আর এখানে কি করতে হবে? ক্লাস নিতে হবে কলাম, তাই না? জি স্যার। হ্যাঁ, নিলাম কল এসএম এমডি নেই, মিডিয়াম ডিভাইসের জন্য কল এমডি। এটা হচ্ছে কত, আমরা এটা নিব 4 কলাম ব্যাপী। 4 কলাম ব্যাপী। হ্যাঁ, এবার আমরা আউটপুট দেখি। এবার দেখেন, এবার কিন্তু আর 12 কলাম ব্যাপী আসতেছে না, এবার কত 4 কলাম ব্যাপী আসতেছে। হ্যাঁ, আপনারা কি লক্ষ্য করেছেন? এখানে যে গ্রুপটা যে আসছে, লিস্টের গ্রুপটা, হ্যাঁ, গ্রুপের ইয়াগুলা কি আছে, একটা সুন্দর একটা ডিজাইন হয়ে আসছে। দেখেন রাউন্ডেড কর্নার আছে, তারপরে বর্ডার আছে, তারপরে কি এগুলোর মধ্যে অটোমেটিক প্যাডিং পড়ে গেছে। দেখেন টেক্সটের চারিদিকে কিন্তু একটা প্যাডিং পড়ে গেছে। হ্যাঁ, এখন এটা যদি আমরা মিডলে নিতে চাই, তাহলে কি করব? মিডলে নিতে চাইলে আমরা অফসেট দিতে পারবো, তাই না? অফসেট দিলেই মিডলে আসবে স্যার পুরো ইয়েটা। হ্যাঁ, মানে আপনার প্রথমে একটু পরে 4 কলাম গ্যাপ থাকবে, অফসেট 4, তাহলে 4 কলাম ছেড়ে সে তার অবস্থান নেবে। দেখছেন মিডলে চলে আসছে, সে তার জায়গা কতটুকু, তার জায়গায় 4 কলাম, এবং সে অফসেট করেছে 4 কলাম, মানে প্রথমে যে বামে 4 কলাম ছেড়ে নিয়েছে। হ্যাঁ, আমরা লিস্ট গ্রুপে একটা ইয়া করব, ডিজাইন করব লিস্ট গ্রুপ দিয়ে। ডিপ ক্লাস, এখানে আরেকটা রো নিয়ে নেই। এটা কিসের মধ্যে আছে? এটা আছে একটা কন্টেইনারে, তাই না? আমরা এখানে আরেকটা রো নেই, রো নিলে রো এর মধ্যে আবার একটা ক্লাস নেই, ইয়া নেই, ডিপ। এটা হবে ক্লাস কল এমডি, সে নিলাম 4। এখন এখানে আমরা একটা লিস্ট গ্রুপ নিব। লিস্ট গ্রুপ নিব, এটা আমাদের হোম পেজ। হোম পেজের মধ্যে এর আন্ডারে আবার থাকবে কয়েকটা, সে পিকচার, পিকচার, ভিডিও, অডিও। এখন এটাকে আমরা স্টাইল করব। আর লিংক গুলা কিভাবে দিতে হয়? লিংক গুলা দিতে হয় এনকোড থেকে দিতে। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের অ্যাঙ্কারটা দিয়ে ভিতরে। হ্যাশ দিয়ে দিতে।
এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটা ক্লাসটা দিয়ে দিতে হবে। ক্লাস দিতে হবে লিস্ট গ্রুপ, আর এগুলা ক্লাস লিস্ট আইটেম। কন্ট্রোলস নামের বাটনগুলো আনার জন্য আই ট্যাগ নিতে হবে। আই ট্যাগ এর মধ্যে তারপর এরপরে আমরা ইয়ার নাম লিখবো। আই ট্যাগে আমরা কি দিব, আই ট্যাগে আমরা ক্লাস দিব আই ট্যাগের ক্লাস হচ্ছে ফাফা, ফা ড্যাশ ফা হোম। হোম দিলে হোম বাটনটা একটা স্টাইল আসবে। তারপর আমরা আরো কিছু ইয়া নেব, পিকচারের জন্য নেব। তো সেখানে আমরা দেব ক্যামেরা, ফাফা ক্যামেরা, ক্যামেরা। এটা হচ্ছে পিকচারের জন্য। সেগুলো লিস্টের ভিতর লিখতে হবে না স্যার? হ্যাঁ, আমরা লিস্ট ছাড়াও লিখতে পারবো। হ্যাঁ, তারপর আমরা যদি ইয়া নেই, মিউজিক নেই, মিউজিকের জন্য আমাদের নিতে হবে MUSIC, মিউজিক ক্লাস নিব। এটা অডিও। তারপর আমরা আরেকটা নেই ভিডিওর জন্য, ভিডিওর জন্য কি হবে, ফিল্ম হবে। ফিল্ম। তারপর আমাদের কিছু ক্লাস ইউজ করতে হবে। প্রথম আমাদেরকে ডিবের ক্লাসটা হবে লিস্ট গ্রুপ। এখানে আরেকটা ডিব নেই, এই ডিবের ভিতরে এই অ্যাঙ্কর ট্যাগ গুলা দিয়ে দেই। এই ডিবির ক্লাস হবে লিস্ট গ্রুপ। আর অ্যাঙ্করের ক্লাস হবে, অ্যাঙ্করের ক্লাসগুলো দিতে হবে। ক্লাস হবে লিস্ট গ্রুপ আইটেম, আইটেম। এছাড়া আমরা ইয়া করবো, হ্যাঁ প্রথমটাকে আমরা হিসেবে রাখবো, অ্যাক্টিভ হিসেবে। অ্যাক্টিভ হিসেবে মানে স্যার? আমাদের যে বাটন থাকে না, মেনু থাকে, হ্যাঁ। মেনুর মধ্যে কি থাকে, একটা তো যেটা যে পেজে যান সেই পেজে অ্যাক্টিভ থাকে না, যেন হোম পেজে আছেন, ও আর বাকিগুলা ইনঅ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ আমরা এই ক্লাসগুলা বাকিগুলাতে দিয়ে দেই। এটা ইয়াতে পড়বে,
এবার আমরা আউটপুট দেখি। হ্যাঁ দেখেন এখানে একটা মেনুর মতো তৈরি হয়েছে, যেমন এই যে হোমের আন্ডার আছে এই ইয়াগুলা, এই মেনুগুলা। হ্যাঁ, এখানে কি আপনার এই যে হোম, তারপরে কি আছে এই যে পিকচার, অডিও, ভিডিও। আর এটা যে হোমটা হচ্ছে কি অ্যাক্টিভ। হ্যাঁ, তাহলে কি হোমটা আমার কালার হয়ে আছে, তাই না? একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে আছে। আমরা যদি এখন ইয়াকে অ্যাক্টিভ করে দেই, সে পিকচারকে অ্যাক্টিভ করে দেই, দেখেন পিকচারে এখন পিকচারটা ইয়া হয়ে গেছে। হ্যাঁ, হাইলাইট হয়ে আছে। আমরা যে ফন্টাসমের এটা সিএসএস টা লিংক আপ করে দিতে হয়েছে, সেখান থেকে আমরা ইউজ করতে পারি ফন্টাসমের ইয়াগুলা। ফন্টাসমের ক্লাস কি দিতে হয়, প্রথমে ফা স্পেস ফা হাইফেন হোম, তারপর হোম দিলে হোম বাট আসবে, একটা আইকন আসবে। ক্যামেরা দিলে ক্যামেরা আইকন আসবে। মিউজিক দিলে মিউজিকের, ফিল্ম দিলে ভিডিওর আইকন আসবে। কোডটাতে আরেকবার একটু যান স্যার, কোড আমরা যে ফন্টাসমটা কিভাবে ইউজ করেছি দেখেন, এই যে হেডের মধ্যে ফন্টাসমের সিএসএস টা হ্যাঁ এই করে দিয়েছি, লিংক আপ করে দিয়েছি। তারপর দেখেন এখানে আমরা ফন্টাসামটা ক্লাসটা কিভাবে ইউজ করেছি। ফন্টাসামে এটা ইউজ করতে হয় তোমার আপনার এটা আই ট্যাগ দিয়ে। হ্যাঁ, আই ট্যাগে তারপর এখানে ক্লাসটা, ক্লাসের মধ্যে কি ফা ফা, তারপরে হোম, সেজন্য হোমের আইকনটা পেয়েছি। তারপরে যে ক্যামেরা, ভিডিও, মিউজিক, ফিল্ম, এই ধরনের অনেক আইকন পাবেন। আমরা ফন্টাসামের জন্য একটা সাইটে যাই। হ্যাঁ, এই যে আমরা গুগলে ফন্টাসাম আইকন লিখে সার্চ দিয়েছি, পরে একটা আমাদের এক ইসে আসছে, প্রথমে যে সাইটটা আসছে fontasam.com, সেখানে যাই। সেখানে গিয়ে হ্যাঁ দেখেন এখানে আমরা যে অনেক আইকন দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এই আইকনটা কোনটা কোন ক্লাস ইউজ করতে হবে এখানে দেওয়া আছে, যেমন অ্যাড্রেস হাইফেন বুক, এটা দিলে আপনার এরকম অ্যাড্রেসের মতো ইয়ে আসবে। হ্যাঁ, আপনি এগুলা সবগুলা ইউজ করতে পারবেন। তারপরে আমরা যখন অ্যাডমিন প্যানেল তৈরি করার জন্য, অ্যাডমিন প্যানেল আইকন গুলা তৈরি করার জন্য এগুলা খুবই প্রয়োজন হয়। হ্যাঁ, আমরা যদি ইউজ করি যে হুম অ্যাড্রেস বুক। হ্যাঁ, তারপর দেখি অ্যাড্রেস বুক ইউজ করে কি রকম। তো এটাকে আমরা অ্যাড্রেস বুক ইউজ করব, ফা ফা অ্যাড্রেস বুক। আচ্ছা, আমরা ইয়েতে দেখি ব্রাউজারে, দেখেন এই যে আমরা ভিডিওর ক্ষেত্রে আমরা অ্যাড্রেস বুকটা ইউজ করছি। দেখেন অ্যাড্রেস বুকে এটা চেঞ্জ হয়ে গেছে না? আগে যে ভিডিওর এটা ছিল, ফিল্মের যে আইকনটা ছিল সেটা কিন্তু এখন আর নাই, কারণ আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এই ধরনের আমরা আপনারা যে কোনো একটা নেন, সে আমরা যদি আহ যে ওয়ার্ডপ্রেসের আইকনটা করব, ওয়ার্ডপ্রেসের আইকনটা কি করতে হবে, কি ক্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, আমাদেরকে লিখতে হবে ফা ফা তারপর ওয়ার্ডপ্রেস, ফা ফা ওয়ার্ডপ্রেস।
এখানে কিছু আইকন আছে ইসে ফ্রি না পেইড, হ্যাঁ ফ্রি গুলা ইউজ করতে হবে। স্যার আমরা পি free- আর ই ডবল এস হবে না পি আর এস এস এল? PRESS, আচ্ছা স্পেলিং ভুল হয়েছে, আমরা দেখি এবার। দেখেন ওয়ার্ডপ্রেসের আইকনটা চলে আসছে, আমাদের প্রথমে আসে না, স্পেলিং ভুল হয়েছিল। হ্যাঁ এরকম আপনারা যে কোনো হ্যাঁ ইউজ করতে পারবেন, যে কোনো আইকন ইউজ করতে পারবেন। যে ফেসবুকের আইকন যদি আমরা ইউজ করি, এগুলা কোথায় ইউজ হয়? এগুলা ওয়েবসাইটের আপনার ইয়াতে, হ্যাঁ ফুটারে আইকন গুলো থাকে না, আইকন গুলোর মধ্যে লিংক দেওয়া থাকে, তারপরে সেখানে ক্লিক করলে সেই পেজে চলে যায়। দেখেন ফেসবুকের আইকন চলে আসছে। হ্যাঁ তাহলে আমরা কি ফন্ট অসাম ইউজ করতে পারবো আমাদের প্রজেক্টে, মেনুর ক্ষেত্রে, তারপর ফুটারের ক্ষেত্রে? হ্যাঁ, কি জি কিভাবে স্যার পারবো। হ্যাঁ কিভাবে করতে হবে? আমাদেরকে প্রথমে ফন্ট আসামের যে সিডিএন আছে, হ্যাঁ সার্ভারে যে লিংকটা আছে, সার্ভারের যে ফাইলের লিংকটা সিডিএনটা অ্যাড করে নিতে হবে, হ্যাঁ হেডের মধ্যে এটা অ্যাড করে নিয়ে তারপর আমরা এই ক্লাস কল করে আমাদের দিতে হবে ট্যাগ, আই ট্যাগের মধ্যে তখন ক্লাস নিয়ে করতে হবে ফা স্পেস ফা, তারপরে হাইফেন দিয়ে যেই ক্লাসটা ইউজ করব সেটা। আপনারা এটা বাসায় প্র্যাকটিস করেন। জি স্যার। আজকে ক্লাস এক পর্যন্তই।